নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ফের সক্রিয় ইডি। তল্লাশি সল্টলেক সেক্টর 1-এর একটি ভবনে। সেই ভবনে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। এসআইআর শেষে 3 মাসের মধ্যে বঙ্গে নির্বাচন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা 16 মার্চ থেকে, কিন্তু ভোট মাথায় রেখে তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতে। মেরামতের কাজের জন্য দুদিনের জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। শনি ও রবিবার সেতুর উপর কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ফের সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকে তল্লাশি কলকাতার অন্তত 10টি জায়গায়। তল্লাশি সল্টলেক সেক্টর 1-এর একটি ভবন এবং সেই ভবনই রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। পুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সাত সকালে শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাহিনীর হানা। সুজিত বসুর অফিসে হাজির ইডি। শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির। দুনাগের বাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্ট অভিযান ইডি আধিকারিকদের। জানা গিয়েছে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডির আধিকারিকেরা পৌঁছন। সুজিত বসুর অফিসেও তল্লাশি। পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি। ইডি হানানে কেন্দ্রকে একহাত নিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন, প্রত্যেকবার ভোট এলেই এই ধরনের তল্লাশি হয়, কিন্তু কিছুই কোনোদিন পায়নি। এরপর সুজিত বসু বলেন, এসব করে লাভ নেই, মানুষই আমার সার্টিফিকেট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে শুক্রবার সকালে ফের পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডির অফিসাররা। যান মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিস এবং রেস্তোরাঁতেও। তবে বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ সুজিত বসু। তার কথায়, প্রত্যেকবার ভোটের আগেই ওরা এটা করে। বাড়ি, অফিস সব জায়গায় যায়। আগেও রেড করে কিছু পায়নি। ভোটের আগে চাপ তৈরি করতে এই সমস্ত করে। দমকল মন্ত্রীর সাফ কথা, তিনি দুর্নীতি করেননি। অভিযোগ তো অনেকেই করেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। মানুষ সবটা জানে, মানুষই তা সার্টিফিকেট। হাই নিউজ নেটওয়ার্ক। এবার কবি সুভাষ থেকেই দক্ষিণেশ্বরে সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর কামরায় এবং সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর কামরা এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। দীর্ঘদিন ধরেই মেট্রোর এই ঘোষণা ঘিরে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগ, মাইকের ভাষা অস্পষ্ট থাকার ফলে পরিষ্কারভাবে তা শোনাই যায় না। এবার সেই প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে টেন্ডারও করা হয়েছে। এগুলো বদল করতে খরচা ধরা হয়েছে 16.14 কোটি টাকা। মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রত্যেক স্টেশনেরই এই ডিসপ্লে বোর্ড বদল করা হবে। শুধু প্ল্যাটফর্মেই নয়, স্টেশনে ঢোকার মুখে থাকা ডিসপ্লে বোর্ডও বদল করা হবে। পাশাপাশি বদলানো হবে সিস্টেমও। প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট পুজোর আগে প্রায় মাস 3 ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল মেট্রোর এই ব্লু লাইন। মাসখানেক আগে যখন এই সময় সারণী বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো স্টেশনে, তখন যাত্রীদের অভিযোগ ছিল, নিত্যদিনের অব্যবস্থা ঢাকতে ডিসপ্লে বোর্ড অকেজো করে দেওয়া হয়, কিন্তু বাস্তবে সেগুলো খারাপ হয়ে যায়। কোনো মতে জোড়া তাপ্পি মেরে ফের তা ঠিক করা হয়, কিন্তু সেগুলো তারপরও পুরোপুরি ঠিক হয়নি। তখনই সিদ্ধান্ত হয়েছিল এই ডিসপ্লে বোর্ডগুলি বদল করা হবে। পাশাপাশি অ্যানাউন্সমেন্ট সিস্টেমেরও আধুনিকীকরণ করা হচ্ছে। মেট্রো যে কোনো বিভ্রাট হলেই যাত্রীদের উদ্দেশ্যে এই মাইকে ঘোষণা করা হয়, কিন্তু বহু পুরনো এই অ্যানাউন্সমেন্ট সিস্টেমে যা ঘোষণা হয় তা অধিকাংশ যাত্রী বোঝেন না। একই সঙ্গে এখন ব্লু লাইনকে কেন্দ্র করে একাধিক লাইন সংযুক্ত হয়েছে। ফলে এসপ্লানেড, নোয়াপাড়া, কবি সুভাষের মতো স্টেশনগুলোতে যাত্রী সুবিধার্থে বারবার ঘোষণা করতে হয়।
কিন্তু মান্ধাত্তার আমলে সেই অ্যানাউন্সমেন্ট সিস্টেম থেকে পরিষ্কারভাবে কোনো কথা শোনা যায় না, আর তাই এবার এই ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে। মেট্রোর এক কর্তা জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যে যা যা করার তাই করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাহাড়ের। এবার আচমকাই একাধিক ধসে বন্ধ হয়ে গেল বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, আর তার ফলেই আরও একবার পাহাড়ের পর্যটন ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। সমস্যা কিছুতেই যেন পিছু ছাড়ে না পাহাড়ের। গত শনিবারের ধসে বিপর্যস্ত হয়েছে গোটা পাহাড়, প্রাণও গিয়েছে বহু মানুষের। শুধু সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির পরিমাণ কম বেশি 10 কোটি টাকা। এখনও তার রেশ কাটেনি। তবুও মিরিক বাদে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং। আর এর মাঝেই ফের এলো খারাপ খবর। এবার আচমকা একাধিক ধসে বন্ধ হয়ে গেল বাংলা সিকিমের লাইফলাইনের 10 নম্বর জাতীয় সড়ক, আর তার ফলে আরও একবার পাহাড়ের পর্যটনে ধাক্কা খেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কোথাও কোথাও রাস্তার 1/3 ধসে গিয়েছে বলে খবর, কোথাও পরিস্থিতি এর থেকেও খানিকটা ভালো। বৃহস্পতিবার রাতে ধস নামে জাতীয় সড়কের একাধিক জায়গায়। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে গিয়েছে। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে পর্যটকরা। শুক্রবার সকালে রয়ে গিয়েছে সেই রেশ। জানা গিয়েছে 29 মাইল থেকে গেইল খোলা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। শুক্রবার সকাল থেকে রাস্তা সারানোর পাশাপাশি পরিষ্কার করার কাজও শুরু হয়েছে, কিন্তু একাধিক জায়গায় রাস্তা বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় 10 নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ, আর সেই রাস্তা এখনো পর্যন্ত চালু করার কোনো আশা দেখছে না প্রশাসন কর্তার একটা বড় অংশ। হাই নিউজ নেটওয়ার্ক। এবারই প্রথম রাজ্যে বসতে চলেছে সম্পূর্ণ মহিলা পরিচালিত বাজির বাজার, এমনই দাবি বাজি ব্যবসায়ীদের সংগঠনের। শুক্রবার কলকাতার বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কলকাতা পুলিশের কর্তারা সবুজ বাজি ছাড়া অন্য কোনো আতশবাজি বিক্রি না করার নির্দেশ পুলিশ কর্তাদের। শুক্রবারই কলকাতার বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কলকাতার পুলিশের কর্তারা সবুজ বাজি ছাড়া যাতে অন্য কোনো আতশবাজি বিক্রি করা না হয় তা ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছে পুলিশ কর্তারা। শুক্রবারই লালবাজারের কর্তাদের মহিলা পরিচালিত বাজির বাজারের বিষয়টি জানিয়ে তাদের চিঠি দেন বাজি ব্যবসায়ীরা। এই ব্যাপারে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান জানান, এই বছর কালীপুজো ও দীপাবলির আগে বাজির ব্যবসায় নামবে বাড়ির মেয়ে বউরা। মহিলারাই এবার একেবারে আলাদা একটি বাজির বাজার পরিচালনা করবেন। উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীন মাঠে এই মহিলা পরিচালিত বাজির বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কালীপুজো ও দীপাবলির কয়েকদিন আগে থেকে বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত এই বাজারে কেনাকাটার পরিকল্পনা করা হয়েছে। এখানে প্রত্যেকটি দোকানে নিজেরা দাঁড়িয়ে থেকে বাজি বিক্রি করবেন বাড়ির মেয়ে ও গৃহবধূরা। সম্পূর্ণ আইন মেনে ওই বাজার থেকে শুধু সবুজ আতশবাজি বিক্রি করা হবে। এছাড়াও দোকান ও বাজার তৈরির ক্ষেত্রে যাতে অগ্নি সুরক্ষা প্রত্যেকটি নিয়ম মানা হয় সেদিকেও নজর থাকছে তাদের। এই বিষয়গুলি পুলিশকে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে যাতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী ও মহিলা পুলিশ কর্মী বাগবাজারের মহিলা পরিচালিত ওই বাজির বাজারে মোতায়েন করা হয়। এছাড়াও শহরে ময়দান ও অন্যান্য ডিভিশনে বাজির বাজার সম্পর্কে আলোচনা হবে। পুলিশের পক্ষে বাজির ব্যবসায়ীদের বেশ কিছুদিন নির্দেশিকা দিতে পারে পুলিশ। অন্যদিকে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান জানান, এই বছর তারা পুলিশের কাছ থেকে আবেদন জানাবেন যাতে 125 ডেসিবেলের মধ্যে চকলেট বোমা ফাটানোর অনুমতি দেওয়া হয়, কারণ এই রাজ্যের ক্ষেত্রে এখনো 125 ডেসিবেল প্রযোজ্য। এছাড়াও সব ক্ষেত্রে বাজির প্যাকেটের ওপর থাকা ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরি কিউআর কোড যাচাই করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যেন প্রত্যেকটি সবুজ বাজির বক্সের ওপর নিরির লোগো থাকে, সেইগুলো দেখে যেন বাজি বিক্রেতারা সবুজ বাজি চিহ্নিত করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালীপুজোয় এবার বড় সড় চমক, বদলেছে প্রতিমা শিল্পী। এবার শিল্পী মিন্টু পালের হাতে ছোঁয়ায় তৈরি হয়েছে ঐতিহ্যবাহী প্রতিমা। সামান্য বদল হয়েছে মুখেও, যা বেশ মন ছুঁয়েছে পুজোর উদ্যোক্তাদের।
কলকাতার ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালীপুজোয় এবার বড় সড় চমক, বদলেছে প্রতিমা শিল্পী। এবার শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ঐতিহ্যবাহী প্রতিমা। সামান্য বদল হয়েছে মুখেও, যা বেশ মন ছুঁয়েছে পুজো উদ্যোক্তাদের। এতকাল শিল্পী মাধব পাল ফাটাকেষ্টর কালী প্রতিমা তৈরি করতেন, তবে মাধব বাবুর দাবি এবার নাকি তার সঙ্গে ক্লাবের তরফে কেউ যোগাযোগই করেননি। এবার শিল্পী মিন্টু পাল তৈরি করেছেন প্রতিমা। এমন ঐতিহ্যবাহী পুজোর প্রতিমা তৈরি করে আপ্লুত শিল্পী। তিনি বলেন, ক্লাব কর্তৃপক্ষ প্রতিমা তৈরির প্রস্তাব দিয়ে বলেন মুখের আদল মুটের উপর একই রাখতে হবে। অন্য শিল্পীর মতো পুরো একই রকম রাখা তো পুরোপুরি সম্ভব নয়, তবুও চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। কিছু নিজস্ব ঘটনা রেখে প্রতিমা তৈরি করেছি। প্রতিমা দেখে ক্লাব কর্তৃপক্ষের পছন্দও হয়েছে। মনের মতো প্রতিমা হয়েছে বলে জানিয়েছে ক্লাব সদস্যরা। তবে প্রতিবারের মতো নীল বর্ণের প্রতিমাই রয়েছে, তবে উচ্চতা বেড়েছে কিছুটা। এতদিন 14 ফুটের প্রতিমা হতো, এবার তা 1 ফুট বেড়ে হয়েছে 15 ফুটের। মুকুট নিয়ে সব মিলিয়ে তা হয়ে দাঁড়িয়েছে 17 ফুটের কাছাকাছি। ফাটাকেষ্টে শুরু করা কালীপুজো যেন তিলোত্তমার একটি অহংকার। জাঁকজমকপূর্ণ পুজোতে সাধারণ দর্শক ভিড় করত তো বটেই, পাশাপাশি সেকালের মেগাস্টার উত্তম কুমার থেকে অমিতাভ বচ্চনের মতো তারকাও যোগ ছিল এই পুজোর অন্যতম আকর্ষণ হিসেবে। সেকালে আমা স্ট্রিটের উঠতি কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুজো আর ফাটাকেষ্টর পুজোর মধ্যে একটি ঠান্ডা লড়াই ছিল। তখন নকশাল আন্দোলনে স্তব্ধ গোটা শহর। সোমেন মিত্রের পুজোর ঠাকুর আটকে যায়, কিন্তু ফাটাকেষ্ট ঠাকুর উত্তল শহরেও ঝঞ্ঝা ডিঙিয়ে নির্বিঘ্নে মণ্ডপে পৌঁছায়। কালের নিয়মেই সেই দাপট স্তীমিত হয়েছে। একটি যুগের অবসানও হয়েছে। বহর কমলেও শোভাযাত্রা করেই ঠাকুর আনা হয় পুজোস্থানে, ভাসানো হয় মিছিল করে। সংকল্প পূরণে জাগ্রত দেবীর কাছে মানত করেন বহু মানুষ। আড়ম্বর খানিকটা কমলেও কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ এই ফাটাকেষ্টর কালী পুজো। অনেকের মতে ভয়ের কারবার থেকে সেকালে তারকা সম্মেলন হতো ফাটাকেষ্টর পুজোতে। সব ক্ষেত্রে কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ডন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর প্রভাব কতটা ছিল তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়। তবে নতুন শিল্পীর তৈরি এই প্রতিমা ভক্তদের মন কতটা জয় করে তারই অপেক্ষায় প্রতিমা শিল্পী। হাই নিউজ নেটওয়ার্ক। রাজধানী কাবুলে 2টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তালিবান সরকার নিশ্চিত করেছে বিস্ফোরণটি ঘটেছে। কেন বিস্ফোরণটি ঘটেছে সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার রাতে পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। ঘটনাচক্রে আফগান তালিবান নেতা তথা সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির 6 দিনের ভারত সফরের গোড়াতেই। সংবাদ সংস্থা জানাচ্ছে, বুধবার রাতে অন্তত 2টি জোরালো বিস্ফোরণ ঘটেছে কাবুল শহরের প্রাণকেন্দ্রে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও এক্সে পোস্ট করে বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন এই সংক্রান্ত তথ্য পরে দেওয়া হবে। যদিও তালিবানের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়, পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান বা ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ। ওই খবরে দাবি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি বিদ্রোহী বাহিনীর কয়েকটি ডেরা রয়েছে কাবুলে। সেগুলিকে নিশানা করেছে পাক বায়ুসেনা। প্রায় 1.5 দশক ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে টিটিপি। আফগানিস্তানের শাসক তালিবানের একাংশ থেকেও তার মদত পাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ। টিটিপিকে ফিতনা আল খোয়ারিজ বলে চিহ্নিত করে পাক সরকার এবং সেনা। এর আগে গত বছরের 25শে ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। যদিও আফগান তালিবানের অভিযোগ, বারমাল জেলায় লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল। মৃত্যু হয়েছিল মহিলা, শিশু সহ 46 জন সাধারণ মানুষের। 2021-এর 15ই আগস্ট তালিবান আনুষ্ঠানিকভাবে কাবুল পুনর্দখল করেছিল। আফগানিস্তানের দ্বিতীয়বার তালিবানি শাসন কায়েম হওয়ার পরেই সে দেশে পাত্তারি কোটাতে শুরু করে আমেরিকা।
প্রাথমিকভাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও আফগান তালিবান ঔপনিবেশিক জমানার ডুরান্ট লাইনকে ভিত্তি করে সীমানা নির্ধারণের বিরোধিতা করার পরেই সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। অন্যদিকে ক্রমশ নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে আফগানিস্তানের নতুন শাসকদের। এই পরিস্থিতিতে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এখন আফগানিস্তানের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান এবং লস্কর-এ-তৈবার মধ্যে সমঝোতা গড়ে তুলে বালুচ এবং টিটিপির মোকাবিলায় সক্রিয় হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অভিযোগের আঙুলটা আগেই ছিল, আর সেই অভিযোগ স্বীকার করে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, গত বছর আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ধ্বংসের জন্য রাশিয়াই দায়ী। অভিযোগের আঙুলটা ছিল পুতিন সরকারের দিকে। বৃহস্পতিবার সেই অভিযোগ স্বীকার করে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বললেন, গত বছর আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ধ্বংসের জন্য রাশিয়াই দায়ী ছিল। 2024 সালে 25শে ডিসেম্বর 67 জন যাত্রী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। কাজাখস্তানের আক্তাউতে জরুরি অবতরণের সময় সেটি ভেঙে পড়লে 38 জন যাত্রী মারা গিয়েছিলেন, আহত হয়েছিলেন 29 জন। বিমানটি ভেঙে পড়ার পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছিলেন, আমাদের যাত্রীবাহী বিমান রাশিয়ার সেনা গুলি করে নামিয়েছে। ঘটনাচক্রে আলিয়েভের এই মন্তব্যের পরেই পুতিন বিমান ধ্বংসের জন্য ক্ষমা চেয়েছিলেন। এরপরে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেছিলেন, আমাদের 4 দফা দাবির প্রথমটি ছিল রাশিয়ার ক্ষমা প্রার্থনা। পুতিন তা করেছেন, কিন্তু এবার রাশিয়াকে দোষ স্বীকার করতে হবে, দোষীদের সাজা এবং আজারবাইজান সরকারের বিমান যাত্রী ও কর্মীদের ক্ষতিপূরণ দিতে হবে। আলিয়েভের দ্বিতীয় দাবি পূরণের পর এখন দেখার পুতিন বাকি 2 দফা দাবি মানে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। তথ্য প্রযুক্তি হাব বলে পরিচিত সেক্টর 5-এ যানবাহনের উপরে নজরদারি বাড়াতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ রাজ্যের। এনডিআইটি-এর এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে প্রথম পর্যায়ে সেক্টর 5-এর 4টি মোড়ে লাগানো হল এএনপিআর প্রযুক্তির সমন্বিত 15টি উন্নত মানের ক্যামেরা। শহরের প্রাণকেন্দ্র সল্টলেক সেক্টর 5, কর্মবহুল কর্মসংস্থান এলাকা বলা যায় এই সল্টলেক সেক্টর 5-কে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রতিনিয়তই ভিড় লেগে থাকে প্রত্যেকটা সিগন্যাল, আর তার সাথে কিন্তু ক্রাইমও সকাল থেকে রাত পর্যন্তই অলিতে গলিতে কোথাও না কোথাও চলতেই থাকছে। এবার বিধাননগর পুলিশ কমিশনারেট এবং এনডিআইটি এর তরফ থেকে সল্টলেক সেক্টর 5-এর বিভিন্ন এলাকায় নতুন তথ্য প্রযুক্তিওয়ালা নতুন প্রযুক্তির ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন সিগন্যালে। ইতিমধ্যেই কয়েক বছরের মধ্যেই নিউ টাউনে এই ক্যামেরা ইতিমধ্যেই বসানো হয়ে গেছে, আর এখন সেক্টর 5-এর বিভিন্ন মোড়ে এই ক্যামেরা বসানো হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই ক্যামেরাগুলো যেখানে রয়েছে সেই জায়গাগুলো একটু ভালো করে দেখাতে। উপরে জায়গা রাখতে ওটা মাঝখানে রাখো, একটা বেশি তথ্য প্রযুক্তির হাব বলে পরিচিত সেক্টর 5-এ যানবাহনের ওপর নজরদারি বাড়াতে ও ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ রাজ্যের। নবদিগন্ত থেকে শিল্প তালুক কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে প্রথম পর্যায়ে সেক্টর 5-এর 4টি মোড়ে লাগানো হচ্ছে এএনপিআর প্রযুক্তি সমন্বিত 15টি উন্নত মানের ক্যামেরা। এর ফলে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি রিয়েল টাইমে আইন ভঙ্গকারী ও সন্দেহভাজন যানবাহন চিহ্নিত করা যাবে। অপরাধ দমন ও তদন্তের কাজেও এই প্রযুক্তি কার্যকরী ভূমিকা নিতে পারবে বলে দাবি ট্রাফিক পুলিশ কর্তাদের। কমিশনারেট সূত্রে খবর, বেনিফিস, ফিলিপসের মোড়, 215A বাস স্ট্যান্ডের পোস্ট অফিসের সামনের এলাকা ও
বাসস্ট্যান্ডের ডান দিকের মোড়ে এই ক্যামেরা বসানো হবে। এই প্রকল্পের জন্যই তৈরি হচ্ছে 49 ইঞ্চি আলট্রা এইচডি ডিসপ্লে সমন্বিত কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকেই চলবে 24 ঘন্টা নজরদারি। নজরদারির জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হবে। ক্যামেরা, কন্ট্রোল রুম স্থাপন করা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাবে এনডিআইটিএ এবং বিধাননগর পুলিশের তৈরি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। এই উদ্যোগ সম্পর্কে জনসাধারণের মতামত। জনসাধারণের সুবিধা হবে যে বাইকগুলো সিগন্যাল ভেঙে যাচ্ছে ইয়া ক্রসিং করছে, কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা তো সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা তো হবে। বাই দ্য ওয়ে কোনো থেফট কেস ইয়া কোনো অপহরণ হচ্ছে কারো, বা কোনো রেপ কেস হচ্ছে, ইয়া রাত্রে কোনো কেস এমনি হয়েছে চুরি চামারি যা কিছু, ওই ক্ষেত্রে ক্যামেরা লাগানো একটা ভালো দিকে। ভরসা দেখুন, পুলিশ উপরে একটা গভর্নমেন্ট কাজ দিয়ে করছে, এটা তো ভরসা করা যায়। আমরা তো ওনার উপরেই ডিপেন্ডেন্ট, উনি আগার কতটা পজিটিভ কাজ করছে ওর উপরে ডিপেন্ড করছে। সুবিধা তো জনসাধারণের হবেই, কারণ জনসাধারণের সেক্টরে ক্যামেরা বসানোর জন্য ক্রাইমটা কম হবে এবং জনগণের জিনিস দেখতে সুবিধা হবে। ক্রাইম 24 কন্ট্রোল রুম থাকার ফলে লোকে অন্তত সেফলি রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। এটা সবচেয়ে বড় জিনিস, সেফটি মাস্ট। সেফটির জন্য এই ক্যামেরাগুলোর যে আমরা আরও চাই আরও ভালো সেফটির কাজ হোক, আরও ভালো ক্যামেরা বসুক। এটা সরকারের খুব ভালো সিদ্ধান্ত, বা যেই সরকারি সিদ্ধান্ত খুব ভালো, এই সিদ্ধান্তকে স্বাগত জানানো যায়। পুলিশ প্রশাসন ভালো কাজ করছে, খারাপ বলে লাভ নেই, খুব ভালো কাজ করছে। কিছু ক্ষেত্রে কিছু প্রশাসনিক বাধা থাকে, কিছু রাজনৈতিক বাধা থাকে, তার জন্য এরা করতে পারে না। বাট পুলিশ ভালো কাজ করে, চাইলে পুলিশ ভালো কাজ করতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে করা সম্ভব নয়। এটা আমরা সবাই জানি, রাজনৈতিক কিছু টানাপোড়েন থাকে, এই জন্যই করা সম্ভব নয়। আমরা যেরকম শুনলাম, মানুষ এই কর্মের জন্য যথেষ্টই আশাবাদী রয়েছে যে ভালো ফল পাবে। বিভিন্ন জায়গায় ক্যামেরার ফলে মানুষ এতটা আশাবাদী যে অন্তত রাতে মেয়েরা সেফভাবে চলতে পারবে, মানুষ অন্তত সেফভাবে যাতে চলতে পারে। আর তার সাথেই তারা জানাচ্ছে যে পুলিশ প্রশাসনের ওপরও তারা যথেষ্ট পরিমাণে আস্থা রাখছে এবং তারা ভালো কাজ করছে, এটাও জনসাধারণ জানালেন। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি, হাই নিউজ। নজর রাখবো ওয়েদার আপডেটে। কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো রোদেলা আকাশ। কবে এর থেকে মুক্তি পাবে সেই দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গবাসী। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গেল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই খটখটে রোদ, কিন্তু দুপুর গড়াতেই মেঘের ঘনঘটা। তারপরে মুষলধারে বৃষ্টি কলকাতায়। আড়াইটে থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। একই অবস্থা সল্টলেকেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনায়। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস। রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর 3টা থেকে আগামী 3 ঘন্টায় শুক্রবার সন্ধে পর্যন্ত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ অংশে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা ছিল। এছাড়াও কমলা সতর্কতা জারি ছিল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই বিদায় নেয় বর্ষা, কিন্তু চলতি মরশুমে দক্ষিণবঙ্গে এখনো বর্ষা বিদায় নেয়নি। আবহবিদরা জানাচ্ছেন, আগামী কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। উত্তরবঙ্গে অবশ্য আপাতত বর্ষণের আভাস নেই। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 3-4 দিন আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে আচমকা বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর ধীরে ধীরে এবারের মতো বর্ষা বিদায় নেবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।